আসসালামু আলাইকুম। সারা দেশ তথা বিশ্ব কাল স্তম্ভিত হয়ে গেছে। যেভাবে রক্ত ঝরেছে নুরুল হক নূরের, আমরা তো খুবই চিন্তায় পড়ে গিয়েছিলাম যে এটাকে ভিতর থেকে কিছু ফেটে বেরোয় আসলো কিনা। যদিও এখন পর্যন্ত মেডিকেল বোর্ড বলছে যে নূরের নাকের হাড় ভেঙে গেছে, সেখান থেকে রক্তপাত হয়েছে এবং নূর মায়ের খেতে খেতে নেতা হয়ে গেছে। নূরকে বহুবার আমি হোয়াটসঅ্যাপে সতর্ক করেছি যে জাতীয় পার্টির অফিসমুখ মিছিল করার কোনো দরকার নাই, এটা নূরের কাজ না। নূরের দলের যদি কোনো দলের প্রতি মানে আপত্তি থাকে, সরাসরি স্বরাষ্ট্র উপদেষ্টার অফিসের সামনে স্মারকলিপি দিতে পারে, প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করতে পারে, জাতীয় পার্টি নিষিদ্ধ করো, স্থগিত করো, যাই করো। কিন্তু একটি দলের অফিসে গিয়ে তাদের অফিসমুখ মিছিল, এটাকে মব সংস্কৃতি বা মব ভায়োলেন্সই বলা হয়। নূরকে এই জন্য আমি নিজে তার হোয়াটসঅ্যাপে অনেক সময় ইনস্ট্রাকশন দিয়ে থাকি। বলেছিলাম যে রাজনীতির অনেক খেলা সামনে আছে। জাতীয় পার্টি একটা ফ্যাক্টর, বাংলাদেশের রাজনীতির শেষ বলে কোনো কথা নাই। যেমন দেখা যাচ্ছে যে আন্ডারগ্রাউন্ডে আওয়ামী লীগ আছে, কিন্তু আওয়ামী লীগের যে 20 বা 30% ভোট আছে, সেগুলো কিন্তু ভোটার তালিকা থেকে নিষ্ক্রিয় করা হয়নি। অতএব এই ভোটগুলোর প্রতি লোভ সবারই আছে কম বেশি। এনসিপির আছে, বিএনপির আছে, জামাতে ইসলামের আছে। কে কোন কৌশলে সেই মাটির নিচের ভোটগুলো নিবে, সেটাই হচ্ছে রাজনীতির খেলা। আওয়ামী লীগকে স্থগিত করা হয়েছে, কিন্তু আওয়ামী লীগের যেসব ভোটগুলি আছে সেগুলো কালেকশন করা হচ্ছে বুদ্ধিমত্তার কাজ। তা নুরুল হক নূর একটা উদীয়মান রাজনৈতিক নেতা, 28 বছর কোনো নির্বাচন হয়নি ডাকসু, সেখানে সে ভিপি হয়েছে। তাকে আরেকটু প্রোগ্রামিং করে, আরেকটু চিন্তা করে রাজনীতি করা দরকার ছিল। কারণ হচ্ছে জাতীয় পার্টির পক্ষে আমরা কেউই নাই। সবাই এখন জাতীয় পার্টি নিষিদ্ধ চাচ্ছে, কেউ স্থগিত করতে চাচ্ছে। কিন্তু একটি জিনিস মনে রাখতে হবে, পলিটিক্যাল পার্টি ইজ এ কনসেপ্ট। জাতীয় পার্টি যদি নিষিদ্ধও করা হয়, জাতীয় পার্টির কর্মীরা কিন্তু ভোটার থাকবে, সেই রাগ কিন্তু মেটাবে। সেই ভোটগুলো যা 10% হোক, সেগুলো কিন্তু তারা মেটাবে ভোটগুলো অন্য পাত্রে দিয়ে। মাথায় রাখতে হবে। আজকে দেখেন, আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে সরাসরি বিএনপি কোনো কথা বলে নাই। আমার তো মনে হয় যে তারেক জিয়া লন্ডন থাকেন, তার কিছু রাজনৈতিক কাণ্ডজ্ঞান আছে মনে হয়, একটু বয়স হয়েছে এবং একটু মুন্সিয়ানার পরিচয় দিয়েছে। সরাসরি আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে কিছু বলে নাই। ফলে এই আওয়ামী লীগের যে ছড়িয়ে ছিটিয়ে থাকা ভোটগুলি কিন্তু কালে ভদ্রে এটা কিন্তু বিএনপির বাক্সেই যাবে, এটা ঠেকাতে পারবে না। এনসিপি যেমন একটি নতুন রাজনৈতিক দল এবং তারা 24-এর আন্দোলনে একটা ফ্যাক্টর, তারা একটি বিরাট বড় জগদ্দল পাথর নামিয়েছে, সব ঠিক আছে। একটা ফ্যাসিস্ট সরকারকে নামিয়েছে, সব ঠিক আছে। কিন্তু এনসিপির দরকার ছিল নেতাদেরকে যথাযথ মূল্যায়ন করে একটি করে ফ্ল্যাট দেওয়া, একটি করে প্লট দেওয়া। তারা রাজনীতিতে নেমে তারা বিরাট বড় চ্যালেঞ্জে পড়েছে। সেটা কার সাথে? বিএনপির সাথে। বিএনপি একটা বিরাট বড় দল, সেখানে এনসিপি তার স্পেস ক্রিয়েট করতে সময় লাগবে। কিন্তু এনসিপি যদি রাজনৈতিক জ্ঞানে গুণান্বিত হতো, তারা কিন্তু বিএনপির সঙ্গে হাত মিলিয়ে বলতো, আসো আমরা ভাই ভাই, কটা সিট দিবা তাই বলো। কিন্তু তা না করে এখন এনসিপি জামাতের সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু দেখা যাচ্ছে যে জামাতের অনেক বেশি ধর্মপ্রাণ মানুষের ভালোবাসা থাকলেও জামাতের জন্য কোনো ভোট নাই। আপনারা একটা জিনিস মনে রাখবেন, মসজিদের মাদ্রাসার বড় ইমাম সাহেবকে বড় আম বড় মুরগির রান খাওয়ায় অনেকে, তার সঙ্গে কিন্তু কেউ মেয়ে বিয়ে দেয় না। এটা মাথায় রাখতে হবে। গ্রিন পার্টি বাংলাদেশের পক্ষ থেকে আমি একজন ক্ষুদ্র রাজনৈতিক বিশ্লেষক রাজু আহমেদ খান এটা বলতে চাই, আপনারা সবসময় সত্যের পথে থাকবেন। কালকে যে স্বরাষ্ট্র উপদেষ্টার একটা ভয়েস ভাইরাল হয়ে গেছে, বলা হচ্ছে যে প্রধান উপদেষ্টার নির্দেশ আছে, এই সেই একটা নূরের হাত ভেঙে দাও, পা ভেঙে দাও। এইগুলো কিন্তু মনে রাখতে হবে। আপনাদের মেমোরি কতটুকু স্ট্রং আমি জানি না। স্বরাষ্ট্র উপদেষ্টা মব জাস্টিসের বিরুদ্ধে, যখন এটাকে মব জাস্টিস বলা হতো, আমরা বলি মব ভায়োলেন্স, কথা বলার সময় বলেছিল যে যারা এরকম মব করবে হাত ভেঙে দেয়। নূরের কথা বলে নাই। এই কয়েকটি ভিডিও থেকে কাটপিস করে বাকি সব শব্দগুলো এআই টেকনোলজি ব্যবহার করে একটি ভয়েস ছেড়ে দেওয়া হয়েছে। আমি যে কিন্তু এটা বরাবরই বলি এটা এআই ক্রিয়েটেড, সেটা এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় উপদেষ্টা থেকে কিন্তু এখন বিবৃতি দেওয়া হয়েছে যে এটা ভুয়া। অতএব এইগুলো মাথায় রাখবেন। এখন কিন্তু আসছে লাল শার্ট পরা যে ছেলেটি মারছে, ওখানে দেখবেন ভিডিও খেয়াল করে নূরের কোনো ছবি স্পষ্ট না, ওখানে অন্য একটা ভিডিও লাগিয়ে বাইরে মব করা হয়েছে, মানে একটা গুজব ছড়ানো হয়েছে। নূরকে যারা মারছে সেটা আমরা স্পষ্ট দেখেছি, পুলিশ,
আর্মি, এরা আইন শৃঙ্খলা বাহিনী, তারা তাদেরকে 10 মিনিট সময় দিয়েছিল। 10 মিনিট সময়ের মধ্যে নূররা এসেছে এবং নূরের ভিডিও আমি দেখেছি যে ওখানে কারা, আমরা তো চলে আসছি, আমাদের দলের সবাই বিচ্ছিন্নভাবে না থেকে আমাদের দলের পার্টি অফিসের নিচে আসো। নূরের পার্টি অফিসের নিচে থেকে তাদেরকে প্রহার করা, নূর এবং নূরের দলের আরও 50 জন, এটা হচ্ছে মারাত্মক ধরনের অন্যায়। কারা এখানে লিড দিল দেখতে হবে, এর ভিতরে শস্যের মধ্যে ভূত আছে কিনা। আর্মি হোক আর পুলিশ হোক, তার মধ্যে পুরোপুরি সংস্কার তো এখনও হয়নি। কে কার পক্ষে গোল দিয়ে দিচ্ছে এটা দেখার বিষয় আছে। দেখুন, রাত বিরেত 12টা 1টা পর্যন্ত অনেক নেতা ঢাকা মেডিকেলে নূরকে দেখতে গেছে, আমি যাই নাই, আমি সারা রাতই জেগেছি এবং অনলাইনে নানান রকম খবর দেখেছি, আমাদের নিউজে এগুলো প্রচার করার চেষ্টা করেছি, অনেকগুলো আমরা গবেষণা করেছি। সবাই মিলে রাত্রে যদি 12টা 1টার সময় নূরের হাসপাতালে গিয়ে তাকে দেখতে যাওয়া হয়, সেখানে ফটো সেশন হয়, একটা রোগীর উপরে কতখানি অত্যাচার হয় এটা কি বোঝেন? রোগীকে দেখতে সবাই যাচ্ছে, রোগীকে এখন 100% একা থাকতে দিতে হবে। অতএব বাংলাদেশে শতখানেক রাজনৈতিক দল তো আছেই, তার মধ্যে ইমেজ প্রাপ্ত অনেক বেশি খ্যাতনামা 50টা দল আছে। 50 জন যদি তাদেরকে দেখতে যায় পালাক্রমে, ওখানে বিরাট রকমের ক্ষতি হবে। নূর একটা মারাত্মক রকমের অসুস্থ। যাই হোক, অল্পর উপর দিয়ে গেছে, নাকের হাড্ডি ভেঙেছে, গ্রাম দেশে এটাকে নাকের বদনা বলা হয়, বদনা ভেঙেছে, এখান থেকে রক্তপাত হয়েছে, চলের পাশটা ভেঙেছে। নূর মার খেতে খেতে নেতা হয়ে গেছে। নূরের বিরুদ্ধে যাই অভিযোগ থাকুক, ইলিয়াস অনেক কিছুই বলছে। ইলিয়াসকে আমি বলবো, বয়সে হয়তো আমার থেকে অনেক ছোটই হবেন ইলিয়াস, আপনি অনেক অনুসন্ধানী রিপোর্টার, আপনি অনেক বড় সাংবাদিক, দেশের বাইরে থেকে অনেক কিছুই কথা বলা যায়, দেশের থেকে কথা বলে দেখেন। বাইরে থেকে আপনি নূর আহত হওয়ার পরে নূরের সম্পর্কে নানান কথা বলছেন, নূর এই মানে আপনার অনেক কিছু যৌক্তিক কথা আছে, কিন্তু আপনি একটু আক্রমণাত্মক না হয়ে ঠান্ডা মাথায় সাংবাদিকতা করেন। আপনার প্রতি আমাদের ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা আছে। অনেক অন্ধকারের বিষয়গুলো তুলে ধরেন আপনি এবং টেনে তুলতে পারেন, এটা ঠিক, কিন্তু আপনাকে আরেকটু শোভনীয়, ওই যে পিনাকিদাকেও বলি, ভাই আরেকটু সুন্দর করে বলা যায় না? অনেক বেশি জ্ঞানী, অনেক বেশি অনুসন্ধানী, অনেক বেশি ভালো ভালো কথা বলেন, কিন্তু কখন যে কাকে কি আপনি সেফাতুল্লাহর মতো বলে ফেলেন, কার গোষ্ঠী উদ্ধার করে ফেলেন, এটা ঠিক না। অবশ্যই আপনাদের অনেক ভূমিকা আছে এই দেশের রাজনৈতিক পট পরিবর্তনে, এদেশের ভোট ভাতের অধিকার রক্ষায়, এদেশের গণতন্ত্র রক্ষায় আপনাদের এবং আপনাদের মতো আরও অনেক সাংবাদিকদের বিরাট ভূমিকা আছে, সেটাকে আমি শ্রদ্ধা জানাই, কাউকে নিন্দামন্দ করতে চাই না। কিন্তু একটি কথা খেয়াল রাখবেন, রাজনীতি শিখতে হয়। এই যে হুটহাট করে কিন্তু মাহমুদুর রহমান মান্না, আসম রব কোনো এখনও কিছু বলেননি, মানে এরা বর্ষিয়ান রাজনীতিবিদ, এদের কাছ থেকে দীক্ষা নেন, শিক্ষা নেন। হুটহাট করে কিছু বলে ফেললেন, হুটহাট করে ফেললেন, ছাত্রদেরকে নিয়ে আপনার গণ অধিকার পরিষদের নেতাদেরকে নিয়ে দৌড় দিলেন আপনি জাতীয় পার্টির অফিসের দিকে। কেন ভাই, আর একটা পার্টির অফিসের দিকে গেলে সেখান থেকে বাধা আসতে পারে না? সেটাই হয়েছে, মারামারি হয়েছে, পুলিশ আর্মি মোতায়েন হয়েছে। ভাই এটাকে যদি মানে কেউ না কেউ হয়তো মব বলবে, যে পক্ষই, জাতীয় পার্টি যদি এখানে বাধা দেয় তাহলে বলবেন মব হয়েছে। গণ অধিকার যদি জাতীয় পার্টির লোকের অফিসে আগুন দেয় বা আক্রমণাত্মক ভঙ্গিতে যায়, সেটাও কিন্তু অন্যায়, এটা কোনো রাজনীতি না। অবশ্যই নূরকে বলবো, সুস্থ হয়ে ইনশাল্লাহ আসবেন, ভবিষ্যতে আপনি মানে মানুষের পরামর্শ শুনবেন। আপনি যদি কোনো দলের কৃতকর্মের দায়ে তাকে অভিযুক্ত করতে চান, তাহলে আপনি কেন প্রেস ক্লাবের প্রাঙ্গণে কথা বলেন না? ওখানে আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বা প্রধান উপদেষ্টাকে একটা আলটিমেটাম দেন যে আপনাদেরকে ঘেরাও করতে আসবো, কিন্তু আপনারা এই দলকে স্থগিত করেন। কোনো দলকে নিষিদ্ধ করবার আগে সেখানে কিছু আইন কানুন দেখতে হয়, সেটা একদম বিরাট জনমানুষের কোনো ক্ষতির কারণ হচ্ছে কি না। দেখা যাচ্ছে যে তখন হিজবুত তাহরির মতো হয়তো কোনো দল নিষিদ্ধ হয়, সেটা তো একটা প্রক্রিয়াধীন ব্যাপারে ভাই। কিন্তু এটা জিনিস মনে রাখতে হবে আপনাদেরকে, যত দলে নিষিদ্ধ করেন সে দলের যারা ভোটার আছে সে ভোটার কিন্তু নিষিদ্ধ হয় না। অতএব আপনি যাকে ঢিল ছুড়লেন সে আপনাকে ভোট না দিয়ে ঢিল ছুড়বে, আপনাকে ভোট না দিয়ে আপনার ক্ষতি করবে। অতএব আমি বলি যে অবশ্যই এই বর্বরচিত হামলার বিরুদ্ধে প্রতিবাদ করি। আমরা সারা রাত্রি জেগেছি এবং নূরের প্রতি সমবেদনা জানিয়েছি যে এইভাবে কি একটা মানুষকে আক্রমণ করা যায়, সেটা কিন্তু করেছে। আমি জানি যে আইএসপিআর থেকে একটা বিবৃতি দিয়েছে সেনাবাহিনী, সেটা অনেকের কাছে সন্তোষজনক হয়নি। আমি জানি যে এখানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছে যে না এই ভয়েস আমাদের না, কিন্তু একটি জিনিস মাথায় রাখতে হবে, আমি বহুদিন আগে রাজু আহমেদ খান বলেছি সরকারকে, আমার তো মোল্লাদ্দর মসজিদ পর্যন্ত বোঝেনি, আমরা তো এই সোশ্যাল মিডিয়ায় কথা বলি, আমাদের তো ডাকেন না প্রধান উপদেষ্টা,
কিংবা তাদের রেসপন্সর যারা, তারা গুটি কতেক দল নিয়ে আর ওখানে মোরগ পোলাও খায় আর হাঁসের মাংস খায়, আমাদেরকে ডাকা হয় না। অনেক অনেক মানুষকেই মানুষের মতামত নেওয়া দরকার আছে। সোশ্যাল মিডিয়ায় বলেছিলাম যে ভাই এটা না এটা, এটা না সেটা। এআই টেকনোলজির কথা আমি বলেছিলাম যে বাংলাদেশে যে বিভিন্ন বাচ্চাদের কণ্ঠ দিয়ে বলা হচ্ছে যে এই বাচ্চা তোমার কি ভবিষ্যৎ পরিকল্পনা, বাচ্চাটা বলছে যে আমি ওই স্কুল মিস্ট্রেসকে বলছে আমি বড় হয়ে আপনাকে বিয়ে করতে চাই। এই ধরনের আজে বাজে কন্টেন্ট তৈরি হচ্ছে যে এআই টেকনোলজি দিয়ে। কেন এইগুলো নিষিদ্ধ করা হচ্ছে না? কেন এইগুলো নিষেধাজ্ঞা জারি করে একটা প্রজ্ঞাপন দেওয়া হচ্ছে না যে এআই টেকনোলজি ব্যবহার করে যদি জনকল্যাণের বাইরে কোনো ইয়ার্কি ফাইজলামি করা হয় তাহলে এটা ধরে নিতে হবে রাষ্ট্রদ্রোহী, বা এটা ধরে নিতে হবে নিষিদ্ধ। আজকে তাই করছে। স্বরাষ্ট্র উপদেষ্টার কণ্ঠ কিছু বক্তৃতা থেকে কাটপিস নেওয়া হয়েছে, আর কিছু বানিয়ে দিয়ে বলে দেওয়া হয়েছে যে প্রধান উপদেষ্টার নির্দেশ আছে, ওর হাত পাও গুঁড়ো করে দেওয়া। এটা কি এরকম একজন স্বরাষ্ট্র উপদেষ্টা বলতে পারে? তাই আপনারা ভুল বুঝবেন না, ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নাই। গ্রিন পার্টি বাংলাদেশ সব পার্টি দেখার শেষ, এরকম অনেকেই বলে, কিন্তু আমি বলি না, এভাবে বলবেন না। গ্রিন পার্টি বাংলাদেশ কোনো রাজনৈতিক দলই না, এটা রাজনৈতিক কনসেপ্ট। রাজনৈতিক দল কেন বলছি না? আপনারা শুনে এত হাসবেন যে রাজনৈতিক দল না কেন। আরে ভাই, রাজনৈতিক দল হয়ে গেলাম আর আমি একদম বিরাট নায়ক হয়ে গেলাম তা না, কিন্তু রাজনৈতিক কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট। রাজনীতি আগে বোঝা দরকার আছে, রাজনীতি শেখা দরকার আছে। গ্রিন পার্টি বাংলাদেশ অবশ্যই রাজনৈতিক দল, কিন্তু সবচেয়ে প্রাধান্য দিয়ে এটা হচ্ছে রাজনৈতিক কনসেপ্ট। কনসেপ্টটা কি আমাকে ভালো মন্দ বুঝতে হবে কথা বলার আগে। আমি একটা রাজনৈতিক দল করলাম, ছাত্রদেরকে নিয়ে বিরাট কলেবর বৃদ্ধি করলাম এবং আমার অনেক প্রাধান্য পাইলো, মানুষে আমার অনেক ভালোবাসা তৈরি হলো, কিন্তু নূরের মতো আমি ভুল ডিসিশন নিয়ে আমি আর এক দলের অফিসের সামনে হামলায় পড়লাম, যে তখন সেখান থেকে একটা বাধার সম্মুখীন হতে হবে, এটা বুঝতে হবে। আমি নুরুল হক নূরকে অত্যন্ত ভালোবাসি। নুরুল হক নূর তার দলের ভাইস চেয়ারম্যান হিসেবে আমাকে ডেকেছিল। আমি তাকে বলেছিলাম যে সময় সামনে অনেক আছে, তোমরা করো, আমি ভাইস চেয়ারম্যান হয়ে আসবো সেটাই বড় কথা না, আমি দলের বাইরে থেকেও তোমাকে অনেক হেল্প করতে পারি। আমি তার হোয়াটসঅ্যাপে অনেক সময় অনেক পরামর্শ দিয়ে থাকি, নূর অ্যাপ্রিসিয়েট করে। আপনি নূরকে জিজ্ঞেস করে দেখবেন, আমি কিন্তু এইটার ব্যাপারে আমি নূরকে ইনস্ট্রাকশন দিয়েছিলাম যে জাতীয় রাজনৈতিক মিথস্ক্রিয়া কোন সময় কে কোন দলের সঙ্গে নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে কার কাজে লাগবে বলা মুশকিল। অতএব এখনই আপনারা জাতীয় পার্টির সঙ্গে সম্পর্ক শিথিল করেন। জাতীয় পার্টির কলেবরই চেঞ্জ হয়ে গেছে, এখানে কমিটিতেই তো জিএম কাদের নেই। জাতীয় পার্টির সঙ্গে আপনাদের যুদ্ধ, জাতীয় পার্টি তো এমনও হতে পারে তার খোল নঞ্চে পাল্টে আপনাদের কনসেপ্টের সঙ্গে সংযুক্ত হয়ে যেতে পারে। অতএব আগেই ওই চিলে কান নিয়েছে আর চিলের পিছনে দৌড় দিবেন না। রাজনীতি শিখতে এখনও আমার লাগবে 100 বছর। রাজনীতি একটা বিরাট বড় কনসেপ্ট, এগুলো শিখতে হয়, জানতে হয়। এখানে সৌজন্য তো আছে, আমার অনেক বড় বড় উস্তাদ আছে, রফিকুল ইসলাম আসাদ আছে, আরও অনেকেই আছে যাদের কাছ থেকে প্রতিনিয়ত রাজনীতি শিখি, যারা বর্ষিয়ান, বয়স হয়ে গেছে 80-র কাছাকাছি, কখনো নিজেকে হাইলাইট করে না, ক্যামেরা দেখলেই দৌড় মারে না, এমন কিছু লোকদেরকে পাশে রাখেন, রাজনীতি শেখেন। আজকে আমি দেখলাম এবি পার্টি সহ আরও অনেক দলের অনেক নেতাকেই দেখলাম খুবই অ্যাটাকিং ভঙ্গিতে বক্তৃতা দেন নানান বিষয়ে। আমি সবাইকে শ্রদ্ধা রেখে বলি যে অনেক সময় আমরা বক্তৃতা দেওয়ার সময় উত্তেজিত হই, কিন্তু ভাষা শৈলী বজায় রাখতে হবে, কাটিসি বজায় রাখতে হবে। অনেক কিছু বিষয় আছে। সেনাবাহিনী আমাদের দেশের একটি দেশ রক্ষার একটা হাতিয়ার। সেনাবাহিনীর সম্পর্কে কথা বলতে হলে আমাদের সম্মানের সাথে, ইজ্জতের সাথে কথা বলতে হবে। সেনাবাহিনীর মধ্যে যদি কোনো শস্যের মধ্যে ভূত থাকে সেইগুলোকে আমাদের ইঙ্গিত দিতে হবে, কিন্তু সেটা শান্তিপূর্ণ ভাষায়, সৌজন্যতার সাথে। আমরা তো সবসময় বলি গ্রিন পার্টি একটা কচ্ছপ। আপনারা দেখেন নাই খরগোশ আর কচ্ছপের দৌড় দেখেন নাই? অনেক খরগোশ এই কচ্ছপের কাছে হার মানবে। অনেকেই আমাদেরকে বলে ভাই আপনারা প্রেস ক্লাবের সামনে কোনো মানববন্ধন করেন না কেন? আমি বললাম যে আমার কি ভূতে কেলাইছে? এখন যারা মানববন্ধন করে প্রেস ক্লাবের সামনে, তাদের ওখানে 20 জন লোক থাকলে 10 জন থাকে ভাড়া করা, আর 5 জন থাকে অন্য অন্য দলের। সবাইকে বলছি না, কিছু কিছু দল। আমরা প্রেস ক্লাবের সামনে না, আমরা সরাসরি সোশ্যাল মিডিয়ায় আসি। আমরা বলতে চাই বাংলাদেশকে একটি দুর্নীতিমুক্ত দেশ করতে হবে, বাংলাদেশকে একটি মব ভায়োলেন্স মুক্ত দেশ করতে হবে। দেখেন এই দুদিন আগেই ডিআরউতে একজন বীর মুক্তিযোদ্ধাকে কীভাবে ধাক্কা মারা হলো। যেই মারুক, তার নাম পরিচয় আমি বলতে চাই না, জানতেও চাই না।
এটা কোনো কাটিসি না। যদি উনি বিরাট বড় ভুল করে থাকে, কেউ বলছে উনি হজ নিয়ে কটূক্তি করেছে, ইসলামপন্থীরা হয়তো খেপে যাবেন। আমিও ইসলামপন্থী, আমি একজন সাচ্চা মুসলমান, কিন্তু আমি মনে করি রাজনীতিতে সব ধর্মের লোকের সমন্বয়। এখানে আমি আমার ধর্ম প্রচার করতে হলে ওয়াজ মাহফিলে যাব, এবং আমি নিশ্চয়ই একটি ধর্মীয় সংস্থা তৈরি করব, যেখানে আমি আমার ধর্মের কথা বলবো এবং বলবো এই ধর্ম অনেক ভালো, আসেন আমার ইসলাম ধর্ম গ্রহণ করেন। বাট আমি যখন রাজনীতি করব, আমি তখন এখানে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ সবার সঙ্গে কথা বলবো। আপনারা দেখেছিলেন দুদিন আগে আমি একটি স্ট্যাটাস দিয়েছিলাম, আমি লিখেছিলাম সকল ধর্ম মতে সবাইকে শুভেচ্ছা। আপনারা হয়তো বলবেন যারা কট্টর মুসলিম, যে ভাই আসসালামু আলাইকুম বললেন না কেন? তাইলে মনে রাখতে হবে, আসসালামু আলাইকুম যদি বলে থাকি, বাংলাদেশে যদি 80-90 ভাগও মুসলমান থাকে, বাকি 10 ভাগকে আমি কিছুই বললাম না। আমাকে কখনোই আপনারা মাপতে পারবেন না। কেননা এই জন্য মাপতে পারবেন না, নিজেকে আগে মাপেন। আমি অবশ্যই একজন মুসলমান, কিন্তু আমি আমাদের রাজনীতির মধ্যে আমাদের মুসলমান ধর্মকে হাইলাইট করবো, মানব ধর্মকে, মানুষকে হাইলাইট করবো। এখানে সব ধর্মের মানুষ থাকবে, সব বর্ণের মানুষ থাকবে, সবার স্বার্থ নিহিত থাকবে। আমার লাইফটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, তবু একটু বিষয়ে আমি আপনাদেরকে সাহায্য করবো। অনেক ইসলামপন্থী রাজনৈতিক নেতার সঙ্গে আমার সখ্যতা আছে, কিন্তু তারা আমাদেরকে অনেক ওই জামাত সহ অনেক জোটে টানে। আমি বলি দেখেন, যদি আব্দুর রাজ্জাক নামে একটা হোটেল থাকে পুরান ঢাকায়, সেখানে হিন্দু অধ্যুষিত এলাকা, তাঁতিবাজার সহ অনেক কাস্টমার আছে, শুধুমাত্র ওই কাস্টমার নষ্ট যাতে না হয়, সেখানে কিন্তু গরুর মাংস বিক্রি হয় না। মনে রাখবেন, যেখানে আমার হাসপাতাল, আমি প্রতিষ্ঠাতা, সেখানে যদি আমি সাইনবোর্ড লিখে দিই যেখানে সব মুসলমান রোগীদের সেবা করা হয়, তাহলে হিন্দুদের ডাক্তার কে দেখবে? হিন্দুদের অসুখ হলে কে দেখবে? অতএব ধর্ম কাকে বলে এটা আপনাদের শিখতে হবে। ধর্ম হচ্ছে সেবা। এই যে হাসপাতাল, এই যে রেস্টুরেন্ট, ওরা সেবা করে, ওরা ধর্ম পালন করে, সেখানে হিন্দু মুসলমান করে রেস্ট্রিকশন নাই। আপনারা রাজনীতির মধ্যে ধর্ম নিয়ে টানাটানি করছেন, খুবই দুঃখজনক। ইসলাম ধর্ম আমার মতো একটি শ্রেষ্ঠ ধর্ম, কিন্তু আমার বন্ধু যদি বলে নিতাই রায় চৌধুরী আমার হিন্দু ধর্মই শ্রেষ্ঠ, তাকে বোঝাবার ভাষা আমার কি? আমার আদর্শ, আমার ভালোবাসা, আমার ঐতিহ্য এবং আমার আদর্শ দিয়ে, আমার ভালো কাজ দিয়ে আমি আকৃষ্ট করতে পারি। একজন বলতে পারে ভাই তোমার ধর্ম তো অনেক ভালো, কেন? আমার দল থেকে একজন ছেড়ে চলে গেছে, যে অন্য দলে যে মানে কথা বলছে, আমি তাকে সার্কুলার দিয়েছি যে অত্যন্ত ভালো ছেলে, খুবই ভালো ছেলে, নাহলে আমার দল থেকে আরেক দলে সুযোগ পাইল, এবং তার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আমরা সার্কুলার দিয়েছি। আমার দলের অনেকে বলছে যে আপনি কি ভাই, আপনার কি রক্ত গরম হয় না? আমি মনে করি আমার দল থেকে সবাই চলে গেলে, 5 জন চলে গেলে 10 জন আসতে পারে, তখনই আসবে যখন আমার দলের আদর্শ থাকবে। অনুরূপ যারা মুসলমান, আমিও মুসলমান, আমি রাগ করেই বলি, তারা আপনার ধর্ম মানুষ তখনই গ্রহণ করবে যখন আপনি আদর্শ দিয়ে মানুষকে টানবেন। ধর্ম দিয়ে টানতে গেলে হবে না। ম্যাক্সিমাম 70-80 ভাগ মসজিদে আমি শুনেছি, শোনা কথা, মসজিদ কমিটির চেয়ারম্যান হচ্ছে ঘুষখোর। আপনারা তা প্রতিরোধ করতে পারেননি। একটি মসজিদে প্রতি সপ্তাহে 50,000-1 লাখ টাকা চাঁদা ওঠে, সেই টাকা চাঁদা ওঠে, তারপরেও সেই মসজিদের মুসল্লিরা রাস্তায় দাঁড়িয়ে নামাজ পড়ে, সেটার প্রতিবাদ হয় না। রাস্তায় দাঁড়িয়ে নামাজ পড়া হয় জুম্মার নামাজ, অথচ সেখানে একজন রোগী, গর্ভবতী নারীর অ্যাম্বুলেন্স থেমে যায়, যেতে পারে না। মুসলমানদের এই কথাগুলি আগে বলতে হবে। একটা মুসলমান নামাজ পড়ে মসজিদের বাইরে যেই রোগী আছে, ক্যান্সার রোগী, তার খবর নিতে হবে, পয়সা দিতে হবে, পয়সা না দিলেও লজিস্টিক সাপোর্ট দিতে হবে। তাই বলি, যেই মসজিদে লক্ষ লক্ষ টাকা চাঁদা ওঠে, সেই মসজিদের 2তলা থেকে 3তলা হয় না কেন? কোথায় সে টাকা যায়, সেটা আগে দেখতে হবে। এবং মন্দিরের ক্ষেত্রেও তাই, গির্জার ক্ষেত্রেও তাই। এটা হচ্ছে মানুষের জন্য কাজ করা। একটা রাস্তা নির্মাণের কাজও একটা মসজিদ করতে পারে। এমনকি সেই মসজিদে আসার যে রাস্তা, সেটার বেহাল অবস্থা, মসজিদ কমিটির যারা আছে বলবে এটাতে আমাদের কাজ। তোমাদের কাজটা কি? তোমাদের কাজটা শুধু হালুয়া রুটি খাওয়া আর বেশি বেশি বেতন নেওয়া, তা না। এই জন্য আমি কোনো অ্যাটাকিং ভঙ্গিতে বলছি না, আমি কোনো মসজিদ মন্দিরকে সমালোচনা করতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি যে ধর্ম মানে কি, এটা আমাদের জানতে হবে। ধর্ম মানে হচ্ছে সেবা। এই সেবা যদি না করেন, মানুষের কল্যাণ না করেন, আল্লাহর কসম আপনি বেহেশতে যেতে পারবেন না। আমি কসম দিয়ে দিলাম। বেহেশত এত সস্তা না। বেহেশতে যেতে হলে নিজেকে পরিপূর্ণ সৎ হতে হবে। আমি আজকেও, কালকেও, আগের দিনেও আমি অনেক গরিব মানুষকে হেল্প করি। অবশ্য আমি একটা খুব প্রয়োজনের সততার খাতিরে 200-100 টাকা কোথাও দিল, আমার স্ত্রীকে আমি জানাই। হ্যাঁ, আমার সাধ্য মতো আমি চেষ্টা করি মানুষের সেবা করতে।
কিন্তু আমি ওই কোন সময় ক্যামেরা দিয়ে দেখাই না, এই দেখেন আমি একজন এতিমকে খাওয়াচ্ছি, কেউ কেউ এটা করে। যাই হোক, আমি আমার গ্রিন পার্টিকে অনেক বড়োভাবে উপস্থাপন করতে চাচ্ছি না। আমি সবাইকে বলি যে বাংলাদেশের রাজনীতি হোক মানব সেবার খাতিরে। আমি নুরুল হক নূরকে বলি, আসুন রাজনীতি শিখি, রাজনীতি জানি। রাজনীতি মানে শুধু অনেকগুলো ছেলেপেলে নিয়ে মুড়ি মুরকি খাওয়ায় রাস্তা ব্লক করে আরেকটা অফিসে হামলা দিয়ে পড়া তা না। আমি আবারও বলছি, নুরুল হক নূরকে আমি খুব ভালোবাসি, এবি পার্টির অনেক নেতা আছে তাদেরকে খুব ভালোবাসি, অন্য অন্য দলের নেতাদেরকেও খুব ভালোবাসি, এবং প্রত্যেকেই আমার নেতা। এবং আমি সবসময় বলি আমি কোনো নেতা না, আমি নেতা তৈরির কারখানার একজন শ্রমিক। এটা মাথায় রাখতে হবে। বাংলাদেশকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য আর একজন ভাসানী দরকার, যিনি নিজে রান্না করতেন, নিজে কুড়ে ঘরে থাকতেন, তার নামে কোনো সম্পত্তিই ছিল না। আমি সেই পথের একজন পথিক। আমি মৌলানা ভাসানী হতে চাই না, তবে আমি চাই যে নতুন নতুন মানে আরও কিছু সংশোধিত, আরও কিছু আধুনিক ভাষা নিয়ে আমাদের দরকার, আরও কিছু মুক্তি, আরও কিছু বঙ্গবন্ধুও আমাদের দরকার। আপনারা বঙ্গবন্ধু শুনলে এক লাফ দিয়ে দেউরি বেড়া পার হয়ে যান। আরে ভাই, আমি বঙ্গবন্ধুর মৃত্যু দিবসে একটা পোস্ট দিয়েছিলাম, সেটা হচ্ছে ভাসানী, মুজিব, জিয়া সবাই আমার হিয়া। দেখলাম যে এখানে মিশ্র প্রতিক্রিয়া হচ্ছে, আমি ডিলিট করে দিয়েছি। ভাই, যদি কেউ মারা যায় এবং তাকে মেরে ফেলা হয়, তার জন্য কেউ কেউ তার জন্য কান্নাকাটি করবেই, তার আত্মীয়, তার পরিজন, তার অনুসারী। জিয়াউর রহমান মারা গেছে, তার জন্য কেউ কেউ কাঁদবে। এরকম আমি মারা গেলেও হয়তো কেউ কেউ কাঁদবে, সংখ্যায় কম হলেও কাঁদবে। এই রাজনীতির সৌন্দর্যটা ধরে রাখতে হবে। আব্দুর রহিম শেখ শুনছেন তো। এখন কথা হচ্ছে যে আমি মূলত আওয়ামী লীগ করি না, বিএনপিও করি না, গ্রিন পার্টি বাংলাদেশ বলা হচ্ছে, গ্রিন পার্টি বাংলাদেশও করি না। আমি বাংলাদেশের মানুষের কল্যাণ সাধনের জন্য গ্রিন পার্টি বাংলাদেশের চেয়ারম্যানের দায়িত্বে আছি। ভালো যোগ্য কেউ আসলে তার হাতে আমি দায়িত্ব দিয়ে আমি বাকি জীবনটা মানব কল্যাণে হয়তো ব্যয় করব, সেটাই হচ্ছে আমার উদ্দেশ্য। বাংলাদেশের রাজনীতি যদি মানব কল্যাণে ব্যয় করা না যায়, বাংলাদেশের রাজনীতি মানুষের কল্যাণে খরচ করা না যায়, সেই রাজনীতি না করাই ভালো। তো তাই আমরা বলছি, আমরা ক্ষুদ্র কিন্তু আমরা তুচ্ছ নই। তো একটা জিনিস মনে রাখবেন, নুরুল হক নূর শিগগির সুস্থ হয়ে ফিরে আসবেন। এবং বাংলাদেশে একটা জিনিস সবাইকে মনে রাখা দরকার, যে সামনে একটা নির্বাচনের রোডম্যাপ আছে ফেব্রুয়ারি মাসে। এই নির্বাচনকে ব্যাহত করবার জন্য অনেক ষড়যন্ত্র হতে পারে। সেই ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আর সবসময় একটা জিনিস খেয়াল রাখা দরকার, যে দল করি না কেন, যে দল করি, যে ধর্ম করি, দিন শেষে আমরা একই ছাদের নিচে বাস করি। আমরা খাবার খাই, আমরা অসুখ হলে আমরা উহু করি, আমরা ব্যথা পেলে কষ্ট পাই, আনন্দে হাসি। এটা মাথায় রাখতে হবে। দিন শেষে আমরা সবাই বাংলাদেশি, এটা মাথায় রাখতে হবে। অতএব আমাদের রাজনৈতিক মতভেদ থাকবে, আমাদের মতানৈক্য থাকবে, আমাদের মধ্যে কনসেপ্টের ভিন্নতা থাকবে, কিন্তু দেশের স্বার্থে আমাদের সবাইকে এক হইতে হবে। এটা যদি না করা হয় তাহলে কিন্তু মহা মুশকিল এসে সামনে আসবে। অনেক বিদেশি চক্রান্ত এসে আমাদের কর্তৃত্ব কেড়ে নেবার চেষ্টা করবে। তা যাই হোক, সবাই ভালো থাকবেন, ভালোর সঙ্গে থাকবেন, আর অন্তত পক্ষে এটা করবেন, সত্যকে সত্য বলবেন এবং মিথ্যাকে মিথ্যা বলবেন। সত্যকে মিথ্যাকে কখনো এমালগেট করবেন না, মিশ্রিত করবেন না। আর কারোর প্রতি যদি কারো কোনো রাগ থাকে, সেই রাগটাকে অবশ্যই সুন্দর ভাষায় প্রকাশ করতে হবে এবং বাংলাদেশের মানুষকে নেটিজেনদের কাছে তুলে ধরতে হবে যে ওই লোকটা ভুল করছে। এটাই দেখুন, বিষোদ্গার করে, ভাষা খারাপ করে, অশ্রাব্য ভাষায় কথা বলে, বিশাল বিকৃতভাবে কথা বলে, চেহারা বিকৃত করে কথা বলে কোন সময় মানুষের ভালোবাসা কোরানো যায় না। আজকে দেখেন, নুরুল হক নূর মার খাওয়ার পরে কোথায় এনসিপি, কোথায় বিএনপি, কোথায় গ্রিন পার্টি, সবাই কিন্তু এক হয়ে গেছে। সবাই এখন এক সুরে বলছে যে জাতীয় পার্টি নিষিদ্ধ চাই। আমরা অবশ্য একটি কথা বলছি, জাতীয় পার্টির স্থগিত চাই। কেন? জাতীয় পার্টি যতক্ষণ না পর্যন্ত তার ভুল স্বীকার করবে। জাতীয় পার্টি কী ভুল স্বীকার করবে? জাতীয় পার্টি যখন একটি সরকার জগদ্দল পাথরের মতো আমাদের বুকে চেপে বসেছিল এবং তারা এই নির্বাচনকে জবরদস্তি করে
ডামি নির্বাচন, রাতের নির্বাচন, নানানভাবে তারা ক্ষমতা রাখার চেষ্টা করছিল। সেই কাজে কিন্তু জাতীয় পার্টি সহযোগিতা করেছিল নির্বাচনে অংশগ্রহণ করে। তারা বিভিন্নভাবে সহযোগিতা পেয়েছিল আর্থিকভাবে হয়তো। এবং জিএম কাদের তো বেশি বলেছিল যে ইন্ডিয়ার প্রেসক্রিপশনে উনি কথাই বলেননি জনগণের সাথে। তো সেই ভুলগুলো তারা করেছেন হয়তো কোনোভাবে টিকে থাকবার জন্য। সেই ভুলগুলো স্বীকার করতে হবে যে হ্যাঁ আমাদের ভুল হয়েছে। জামাত ইসলামকে বলি, স্বাধীনতা যুদ্ধের সময় আপনার যদি ভুল থাকে ভুলটা স্বীকার করেন, কিন্তু ইনিয়ে বিনিয়ে এরকম বলার দরকার নাই যে আমাদের যদি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় আমাদের ভুল হয়েছে তাহলে আমরা ভুলের জন্য ক্ষমা চাইব। প্রমাণিত হওয়ার দরকার কি? আমি তো মনে করি যে আমরা গ্রিন পার্টি থেকে প্রায়ই মানুষের কাছে ক্ষমা চাই, ভাই আমাদের সর্বস্তরে ভুল হচ্ছে, ক্ষমা করেন। ভুল না হইলেও তো বলা যায় যে আমাদের মনে হয় অনেক ভুল হচ্ছে, আমাদেরকে ক্ষমা করেন। সৌজন্যতা, ক্ষমা চাওয়া, আদর্শ, এইগুলো কোনো লজ্জার কোনো বিষয় না। আমি তো নিজেও মনে করি যতটুকু সময় আমি মাঝে মাঝে কথা বলবার সময় যদি কোনো বর্ষিয়ান রাজনীতিবিদদের বিরুদ্ধে কোনো কটূক্তি করে থাকি, কোনো অশ্রদ্ধা করে থাকি, আমি করজোরে মাপ চাই, আমি ক্ষমা চাই। যে আমি চাই আমাদের সকলেরই পরিবর্তন হতে হবে। রাজনীতি করতে হবে শুধুমাত্র দেশের স্বার্থে। দেশের স্বার্থের বিরুদ্ধে গেলে কোনো অবস্থাতেই কাউকে ক্ষমা করা যাবে না। আসিফ নজরুলকে বলি, আপনি খুব বেশি বয়োজ্যেষ্ঠ তা না, আমাদের থেকে কিছু বড় হবেন। আপনি আপনার প্রজ্ঞা জ্ঞান এর বিনিময়েই আপনি কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা হয়েছেন। আপনি বারবার ভুল করছেন কেন? আপনি এক জায়গায় গেলেন, সেখানে আপনাকে জনগণ আটকে দিল, আপনি অনেক কষ্টে বের হলেন। আবার আপনি প্রোটোকল ছাড়া, সিস্টেম ছাড়া ঢাকা মেডিকেলে রাত দুপুরে গেলেন, সেখান থেকে আপনাকে সবাই আটকে দেওয়া হলো। সবাই বলতে লাগলো ভুয়া ভুয়া, আপনি পিছন দরজা বের হয়ে গেলেন। মনে রাখবেন, নেক্সট টাইম যদি জনগণের মধ্যে যেতে হয়, যেহেতু আপনি সরকারের একটি পার্ট, আপনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলতে পারেন না বিচার চাই নূর, আর আপনি তো সরকারের একটি পার্ট, আপনার কাছে সবাই বিচার চাবে। অথবা আপনি যে এই জনবহুল এলাকায় গেলেন, সেখানে সিকিউরিটি নিয়ে যাবেন, বাপের বেটার মতো যাবেন, বাপের বেটার মতো আসবেন। আপনি নিজের নিরাপত্তাহীনতায় ভুগবেন যখন দেখবেন পিছন যদি বেরোয় যেতে হবে, সেই কাজটা কখনোই করবেন না। আর এখনও সময় আছে, আপনাদের উপদেষ্টা 6 মাস হাতে সময় আছে, কিন্তু বিরাট বড় নির্বাচনী বৈতরণী পার হতে হবে। উপদেষ্টা মণ্ডলীকে আরও বড় করেন, নাহলে কিন্তু আপনাদের পরিকল্পনাহীনতার কারণে যে সমস্ত সমস্যাগুলো হচ্ছে, এখানে আপনারা এক একজন উপদেষ্টা 4-5টা মন্ত্রণালয় চালাচ্ছেন, মারাত্মক ভুল করছেন। আমি আমার কথা বলছি না, আরও অনেক জ্ঞানী গুণী বাংলাদেশে আছে যারা মন্ত্রণালয় চালানোর মতো, তাদেরকে ভাগ করে দেন। এবং সামনে নির্বাচনকে টার্গেট রেখে একটা সুষ্ঠু নির্বাচন করবার জন্য, যেমন সুষ্ঠু ভোটার তালিকায় এলাকা নির্ধারণ সেটাকেও করেন। কোনো এলাকায় বিরাট, কোনো এলাকায় ছোটো, কার কীরকম বুদ্ধি শুনে করছেন যায় না, সেগুলো ভাগাভাগি করেন। পাশাপাশি নির্বাচন ব্যবস্থা যেন সুষ্ঠু হয় সেজন্য প্রশাসনকে ঢেলে সাজান। যদি মনে করেন যে প্রশাসন ঢেলে সাজাতে পারছেন না, তাহলে জনগণের সামনে তুলে ধরেন। আপনারা যখন বিভিন্ন ধরনের রাজনৈতিক সিদ্ধান্তের জন্য রাজনৈতিক দলগুলো ডাকেন, আপনাদের কৃপণতা দেখে আমার খুবই কষ্ট হয়। আপনারা 4-5টা দল ডাকেন, তারপরে 10-12 দল ডাকেন। বাংলাদেশের দলের সংখ্যা 100 দলকে ডাকেন, চিনমৈত্রী হলে কিংবা স্টেডিয়ামে ডাকেন, সবার হাতে মাইক দেন, সবার হাতে স্পেস দেন, কথা বলার সুযোগ দেন, 2 দিনের জায়গায় 7 দিন ধরে আলোচনা করেন, ঘোষণা দেন। বাংলাদেশ যত রাজনীতি আছে, যার নিবন্ধন আছে, নিবন্ধন নাই, মোটামুটিভাবে ধরে নেওয়া হয় যেগুলো মানুষের পরিচিত, সবগুলি দলের সাথে আপনারা কথা বলেন। এখন তো মনে করেন যে তথ্য প্রযুক্তির যুগ, সবার মতামত আপনি নেন, দেখে এক জায়গায় করার দরকার নাই। সবার মতামত একটা গ্রুপে নেন বা একটা পেজে নেন, নিয়ে সেইগুলো এআই টেকনোলজি ব্যবহার করে সেগুলোর মধ্যে একটা 1 সেকেন্ড না 5 সেকেন্ডের মধ্যে আপনার রেজাল্ট দিয়ে দেবে এআই টেকনোলজি, যে এই 10 লাখ বা 1 কোটি লোকের মতামতের ভিত্তিতে কোন কোন মতামতগুলো গ্রহণযোগ্য হতে পারে। সেজন্য আপনারা তথ্য প্রযুক্তির ব্যবহার করেন, নাহলে আপনাদেরকে ভয়েস তথ্য প্রযুক্তি নকল করে স্বরাষ্ট্র উপদেষ্টার মতো নিয়ে আরও সামনে ভয়ঙ্কর কিছু কাজ করে ফেলবে। অতএব বাংলাদেশকে শুধু অন্তর্বর্তীকালীন সরকার না, যে কোনো সময় বাংলাদেশ সরকারকে শক্তিশালী করতে হবে, প্রশাসনিক দিক দিয়ে, তথ্য প্রযুক্তির দিক দিয়ে। এবং মনে রাখতে হবে, যেখানে আর্মি এবং পুলিশ কোনো একজন নেতাকে যখন বেধড়ক পেটাচ্ছে তার অফিসের নিচে, এটাকে কন্ট্রোল করবার জন্য সরাসরি লাইভে থাকার দরকার ছিল স্বরাষ্ট্র উপদেষ্টার। এক সরাসরি লাইভে থাকা দরকার ছিল যে হচ্ছেটা কি, এগুলো একটা মানুষকে পিটিয়ে মেরে ফেলছো,
এই রাইট তোমাকে দেওয়া হয়নি, এই রাইট আপনাদেরকে দেওয়া হয়নি যে একটা মানুষকে, একটা দলের নেতাকে পুলিশ আর্মি সবাই মিলে পিটিয়ে মানে মেরে ফেলছে। নুরুল হক নূর তো মরেই যেতে পারতো। তাহলে এই এরকম পরিস্থিতি দেখলে আমার স্ত্রী বলেছে রাজনীতি ছেড়ে দাও, এই রাজনীতি খুবই বাজে। যে দেশের পুলিশ মানুষকে নিরাপত্তা দেবে আর্মি, সে দেশের পুলিশ আর্মি মিলে একটি রাজনৈতিক দলের নেতাকে বেধড়ক পিটিয়েছে। কত বড় সাহস! একটা রাজনৈতিক দলের নেতা জনগণের প্রতিনিধিকে বেধড়ক পেটানোর স্পর্ধা আপনারা কোথায় পেলেন? এত বড় সাহস কোত্থেকে আসলো আপনাকে? জনগণের প্রতিনিধির গায়ে হাত দেওয়া! আরে ভাই, সে যদি অন্যায় করে তাকে সুস্থ সাবলীলভাবে তাকে ধরে বললেন যে আপনি একটু থানায় আসেন বা আপনি একটু নিরাপদ হেফাজতে আসেন, আপনার বিচারের আওতায় আনতে হবে, আপনি কোনো এতগুলো লোককে নিয়ে একটা পার্টি অফিসের দিকে যাচ্ছেন, ইত্যাদি ইত্যাদি করা যেতে পারে। তাকে গৃহবন্দী করা যেতে পারে, তাকে ধরে নিয়ে 2 দিনের জন্য জেলখানায় রাখা যেতে পারে, মানে জিজ্ঞাসাবাদে রাখা যেতে পারে। বাংলাদেশের জিজ্ঞাসাবাদের ভঙ্গি তো আবার এরকম, হাঁটতে হাঁটতে যায় রিমান্ডে, আসে শুয়ে শুয়ে। চিন্তা করা যায় কীভাবে পেটায়। জবাবদেহি করতে, জবানবন্দি নিতে যদি পেটাতে হয় এরকমভাবে ও মানসিকভাবে, তাহলে ওই যারা জবানবন্দি নেওয়ার জন্য যাদের লোড়া খোড়া বানিয়ে দেয়, পঙ্গু বানিয়ে দেয়, তাদেরকে আগে পেটাতে হবে। যাই হোক, এই অনেক কথা বললাম, অনেক সংশোধনের প্রয়োজন আছে। আপনারা যেমন জেলখানার নাম দিয়েছেন, সংশোধন কী নাম দিয়েছেন ইংলিশে, খুব ভালো লেগেছে। যদিও বাংলা নাম দিতে পারতেন। আপনাদেরকে সংশোধন হতে হবে। প্রশাসন যারা চালাচ্ছেন, 6 মাস পরে দিয়ে আর একজনের কান্দে ঝোলাইতে পলাই যাবেন। সিস্টেমগুলো যদি চেঞ্জ করতে না পারেন, 1 বছর 2 বছর 5 বছর লাগবে না, আগামী 6 মাসের মধ্যেই আপনারা এই সিস্টেমগুলো সংস্কার করতে পারবেন। যদি এই দেশের যারা জ্ঞানী গুণী সবার কথা শোনেন, নিজেকে জ্ঞানী বলে দাবি করি না, কিন্তু অন্ততপক্ষে এটা বলতে চাই, অনেক জ্ঞানী লোকের কথা তো আমরা শুনি। আপনারা কি শোনেন আদৌ? আমার তো মনে হয় না যে সোশ্যাল মিডিয়া যেসব কথা হয় সেগুলো শোনার জন্য আপনাদের কোনো টিম আছে। সেইগুলো ওরা কী বলছে দেখতো। মাত্র 100টাই তো রাজনৈতিক দল, লক্ষ লক্ষ তো দল না। আপনারা ওই যে ফ্লাইওভারের উপর দিয়ে যে বাস, দোতলা বাস যায় বহু গতিতে, সেখানে মানুষ মরার কল, সেখানে তো আপনাদের খবরদারি নেই। যে মন্ত্রণালয়ে কাজ করছেন সেই মন্ত্রণালয়ের কর্তা ব্যক্তিরাই তো রাস্তায় মানুষের সাথে মেশে না। তো সেই অবস্থা থেকে আমাদের বেরিয়ে হয়ে আসতে হবে। নুরুল হক নূর সুস্থ হয়ে ঘরে ফিরুক, সেটা আমরা চাই। রাজনীতির মাঠে সোচ্চার থাকুক। মনে রাখতে হবে, নুরুল হক নূর বাংলাদেশের রাজনীতির একটা আদর্শ। যে দেশে 28 বছর ডাকসু নির্বাচন হয় না, সে দেশে নুরুল হক নূর 28 বছর পরে ভিপি হয়েছে এবং এখন রাজনীতি করছে। তার কিছু ভুল ত্রুটি থাকতে পারে, বড় ভাই হিসেবে আমরা তাকে সংশোধন করতে পারি, কিন্তু তাকে বেধড়ক পিটিয়ে তার অফিসের সামনে হাড্ডি গুড্ডি ভেঙে দিবেন, এরকম যদি ভবিষ্যতে হয়, আমি রাজু আহমেদ খান সরকারকে বলবো আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ওই সমস্ত সন্ত্রাসীদের হাড্ডি গুড্ডি ভেঙে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।